নমস্কার বন্ধু, 30শে ডিসেম্বর 2024 ভারত একটা এমন মিশন চালু করেছে এবং গতকাল 2025-এর প্রথম দিন সেটা লঞ্চ করলো, যা মহাকাশ যাত্রার সবচেয়ে ঐতিহাসিক মিশন হিসেবে নামবে। এবং এই মিশনটির নাম হলো স্পেডএক্স মিশন ভারত। The Indian Space Agency ISRO is gearing up for an exciting mission. ISRO वो काम करने वाला है जो उसने आज तक कभी नहीं किया। Prepares to launch its groundbreaking space mission SpaceX. আজ বিশ্বাস করা খুব কঠিন যে তারা একবার কত দূর এসেছে। যখন সোভিয়েত এবং আমেরিকানরা চাঁদে দৌড়াচ্ছিল এবং তাদের নির্মাণ করতেছিল মহাকাশ সাম্রাজ্য, তারা ভারতের লোকদের খাওয়ানো এবং দেশ পুনর্গঠনের জন্য লড়াই করতেছিল। কিন্তু আজ কি হলো দেখুন ভারতের। আজ আমরা বাংলাদেশ কোথায় বসে আছি? যখন আমেরিকানরা চাঁদে হাঁটার জন্য মহাকাশচারীদের পাঠাচ্ছিল, তখন তারা তাদের স্যাটেলাইট যন্ত্রাংশ পরিবহন করছিল মাত্র। মানে ভারতীয়রা আমেরিকানদের স্যাটেলাইট যন্ত্রগুলো পরিবহন করত। যখন সোভিয়েতরা তাদের মহাকাশ স্টেশনগুলো প্রদর্শন করেছিল, তারা এই শক্তিশালী দেশগুলি থেকে সেকেন্ড হ্যান্ড সরঞ্জাম ব্যবহারের জন্য লাইনে অপেক্ষা করত। কিন্তু আজ স্পেডএক্স রকেট আর আকাশে এটি শুধু পেলোড বহন করে না, এটি 1.4 বিলিয়ন ভারতীয়দের আশা এবং স্বপ্ন বহন করে। गगनयान जब अंतरिक्ष में जाएगा, हिंदुस्तान ही लेकर के जाएगा। हिंदुस्तान के वैज्ञानिकों के द्वारा हुआ, हिंदुस्तान के पुरुषार्थ के द्वारा हुआ होगा। तब विश्व के अंदर हम चौथे देश बन जाएंगे जो मानव को अंतरिक्ष में पहुंचाने वाले बन जाएंगे। এই মিশন ইন্ডিয়ার সাথে শুধুমাত্র একটি রকেট উৎক্ষেপণ নয়, এটি মহাকাশ মেলার জায়ান্টদের অভিজাত ক্লাবে নিজেকে উৎক্ষেপণ করছে। এই ক্লাবে এখন পর্যন্ত মাত্র 3টি দেশ রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। এবং এই ভারত হলো অভিজাত ক্লাবের অংশ হতে চলেছে 4র্থ নাম্বার হিসেবে। A technology which has been mastered only by Russia, America and China. Will be the first of its kind for India and proving that India is ready for even more ambitious projects. India is entering into a completely new domain. একটি প্রযুক্তি যা শুধুমাত্র রাশিয়া দ্বারা আয়ত্ত করা হয়েছে, আমেরিকা এবং চীন হয়তো প্রথম হবে। এটি ভারতের জন্য এবং এটি প্রমাণ করে যে ভারত আরো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলির জন্য প্রস্তুত। ভারত একটি সম্পূর্ণ নতুন ডোমেনে প্রবেশ করছে। স্পেডএক্স মিশনকে ভারতের ভবিষ্যৎ বলা হয়, যেখানে তাদের শিশুরা আকাশের দিকে তাকাবে এবং সীমা হিসেবে নয় বরং খেলার মাঠ হিসেবে, এবং রকেট মেঘকে ভেদ করে চলে যাবে। তারা এসব দেখবে। এখন এটি ইতিহাসের ওজন বহন করে এবং একটি উন্নত আগামীর প্রতিশ্রুতি বহন করে। বিশ্ব কয়েক দশক ধরে আমেরিকা এবং রাশিয়াকে মহাকাশ শাসন করতে দেখেছে, কিন্তু এখন ভারতের নেতৃত্ব দেওয়ার পালা এসে গেছে। 4র্থ দেশ হিসেবে তারা 1 বিলিয়ন হৃদয়ের স্পন্দন সাহসিকতার সাথে করবে। এটি কেবল একটি লঞ্চ নয়, এটি এমন একটি মুহূর্ত যা বলে ভারত উঠে এসেছে এবং তারা কখনোই পিছনে ফিরে তাকাচ্ছে না। প্রশ্ন হলো, কেন এই স্পেডএক্স লঞ্চ ভারতের জন্য এত বড় চুক্তি? কিভাবে এই পরীক্ষাটি কাজ করবে এবং কিভাবে এটি মুখ পরিবর্তন করবে ভারতের? আসুন বেসিক থেকে শুরু করি। আগের মতোই একটি লাইক করে দেন এবং ফেসবুকে দেখলে ফলো করেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হয়তো বা আপনার জন্য ফ্রি হতে পারে, কিন্তু এটা আমার অনেক উপকারে আসবে। চলুন শুরু করা যাক আজকের মিশনটি। স্পেডএক্স মিশনটি স্পেস টকিং এক্সপেরিমেন্টের জন্য দাঁড়িয়েছে এবং এটি মহাকাশ অনুসন্ধানের ভারতের যাত্রার সবচেয়ে ঐতিহাসিক পদক্ষেপ। এবং এই লঞ্চে কি করতে চলেছে? এখানে ইসরো 2টি গুরুত্বপূর্ণ উপগ্রহ নিয়ে একটি রকেট উৎক্ষেপণ করেছে গতকাল, যার মধ্যে প্রতিটি উপগ্রহের ওজন 220 কেজি। একটিকে সেজার বলা হয়, অন্যটিকে টার্গেট বলা হয়। এখন যখন রকেটটি উপরে যায়, তখন এই উপগ্রহগুলি মহাকাশ উৎক্ষেপণ করা হবে। বিভিন্ন দিকে তাদের 10 থেকে 20 কিলোমিটার দূরে রাখতে, এবং এই দুটি উপগ্রহই একটি বিস্ময়কর গতিতে ভ্রমণ শুরু করবে, যেমন 28,800 কিলোমিটার পার ঘন্টায়, মানে 4
সেন্টিমিটার সেকেন্ড পার সেকেন্ড। এখন আপনি তো বুঝতে পারছেন যে এই স্যাটেলাইটগুলো একটি বুলেটের চেয়ে প্রায় 10 গুণ দ্রুত গতিতে চলে যাবে এবং এই বিস্ময়কর গতিতে ভ্রমণ করার সময় ইসরো তাদের একবারে পাগলের মতো কিছু করতে যাচ্ছে। ইসরো তাদের একটি মহাকাশ হ্যান্ডশেক করতে যাচ্ছে। তাই এই দুটি স্যাটেলাইট 28,000 কিলোমিটার পার আওয়ার বেগে ভ্রমণ করার সময় পরবর্তীতে কি হবে তা এখানে থ্রাস্টার ব্যবহার করে তাদের মুহূর্তে সমন্বয় করবে। এক সময় যে আপেক্ষিক গতি প্রতি সেকেন্ডে মাত্র 1 সেন্টিমিটার হিসেবে মাত্র 0.036 কিলোমিটার প্রতি ঘন্টায় নেমে আসবে, যার অর্থ 4 লক্ষ সেমি বা সেকেন্ডে গতিতে চলেছে, লক্ষটি 7,99,999 সেন্টিমিটার গতিতে চলে যাবে। এবং আমার প্রিয় বন্ধুরা, এটি একটি ইঞ্জিনিয়ারিং মিরাকল, কারণ এমন কি খুব দ্রুততম ভুল গণনাও কিন্তু এর ফলাফল অন্যরকম হতে পারে একটি সংঘর্ষে এবং এই উভয় উপগ্রহ ধ্বংস হয়ে যাবে। তাই এখন 6000 মিলিমিটার লেভেলের নির্ভুলতার সাথে তার অবস্থান সামঞ্জস্য করবে এবং তারপর ধীরে ধীরে 28,800 কিলোমিটার প্রতি পার আওয়ার গতিতে উন্নত সেন্সর এবং কম্পিউটারগুলি এর প্রতিটি মিলিমিটার এমনকি মাইক্রো বিশ্লেষণ করবে এমন ভাবে যাতে উভয় উপগ্রহ একে অপরের সাথে লেগে যেতে পারে এবং কাজটিকে ডকিং বলা হয়। এটি ডকিং কৌশল সূক্ষ্ম এবং এতই অবিশ্বাস্যভাবে জটিল যে ক্ষুদ্রতম ভুলটিও একটি ফ্ল্যাশে শেষ করতে পারে। এবং যখনই এই দুটি উপগ্রহ মহাকাশের বিশালতায় যেখানে একসাথে লক করা, এটি কেবল একটি কাজ নয়, ভারত তার ভাগ্যের সাথে হাত মেলাচ্ছে। এবং যখন তারারা আজ রাতে আমাদের দিকে তাকায়, তখন তারা এই দরিদ্র দেশ দেখতে পাবে না, তারা একটি উঠতি পরাশক্তি দেশ দেখতে পাবে, ভারত। এবং এটি আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আসে, কেন তারা এই স্যাটেলাইটগুলিকে একসাথে ডক করার জন্য এত অর্থ ব্যয় করছে। এবং এই পরীক্ষাটি আমাদের প্রথম চ্যালেঞ্জ বা তাদের প্রথম চ্যালেঞ্জ, যা এই ডকিং সমাধান করবে। তার সুবিধা কি? স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ আপনি কি জানেন? আর যখন স্যাটেলাইটের জ্বালানি ফুরিয়ে যায় বা প্রযুক্তিগত ত্রুটি তৈরি হয়, একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা ছাড়া তাদের আর কোনো উপায় নাই। মনে রাখবেন, প্রতিটি স্যাটেলাইট উৎক্ষেপণ এতটাই ব্যয়বহুল যে প্রতি কিলো পেলোডের জন্য 30 থেকে 40,000 ডলারের মধ্যে খরচ করতে পারে। আপনি যদি একটি 200 কিল স্যাটেলাইট উৎক্ষেপণ করেন, যার গড় খরচ প্রতি কিলো 35,000 ডলার খরচ হবে, 56 কোটি রুপি। পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ গাড়ির জন্য 200 থেকে 250 কোটি টাকা খরচ হয়। কিন্তু ডকিং আয়ত্ত করে ভারত একটি বিশেষ মেরামত বা রিফুয়েল গাড়ি পাঠাতে পারে, যা পরিষেবা দিতে পারে এই স্যাটেলাইটগুলি কক্ষপথেই। এবং যদি তারা এই পরীক্ষা সফল হয়, তবে তারা এই উপগ্রহগুলিকে পরিষেবা দিতে পারে এবং তাদের আয়ুষ্কাল 5 বছর বাড়িয়ে দিতে পারে। তাই এই মিশনটি ভারতীয় উপগ্রহ মিশনগুলিকে অনেক বেশি অর্থনৈতিক এবং প্রতিযোগিতামূলক করে তুলবে। দ্বিতীয়ত, এখানে তাদের সুপার পাওয়ার দিবে, তাদের নিজস্ব স্পেস স্টেশন চালু করার জন্য, যাকে তারা বাট আনার স্টেশন বা বি বলছি। এই মহাকাশ স্টেশনটি 2035 সালের মধ্যে চালু হতে চলেছে। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্যাটি, স্পেস স্টেশনে প্রায় একটি বিল্ডিং এর মতো, এবং আপনি একটিতে পুরো স্পেস স্টেশনটি চালু করতে পারবেন না। আপনাকে আলাদাভাবে সমস্ত টুকরো লঞ্চ করতে হবে এবং মহাকাশে এই টুকরাগুলি একসাথে একত্রিত হওয়ার কথা। তাই প্রতিটি টুকরাকে একটি স্পেস হ্যান্ডশেক করতে হবে, যার জন্য কথা বলার স্কোর দক্ষতা প্রয়োজন এবং অর্জনের জন্য স্পেস মিশনটি চালানো হচ্ছে। এই দক্ষতা এবং আরো গুরুত্বপূর্ণভাবে, একবার তাদের মহাকাশ স্টেশনটি পেয়ে গেলে এটি আবার তাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণার শীর্ষে ঠেলে দেয়। 2040 সালে ভারত একজন ভারতীয় মহাকাশচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করেছে এবং চান্দ্রিয়ান 4 দিয়ে তারা চন্দ্রকে ফিরিয়ে আনার লক্ষ্য রাখছে। এই দুটি মিশনের নমুনার জন্য সুনির্দিষ্ট কথা বলার প্রযুক্তির প্রয়োজন হবে। এটি দ্বিতীয় পরাশক্তি যা স্পেডএক্স মিশন তাদের দেবে। এবং তারা হয়তো ভেবেছেন, কেন এই ব্যবসায়িক চ্যানেল যেমন জিনিস স্কুল মহাকাশ অনুসন্ধানের বিষয়ে কথা বলতেছে। এটি তাদেরকে নিয়ে আসে তৃতীয় পরাশক্তি, যা স্পেস এক্স মিশন তাদের দেয়, যা ভারতে মহাকাশ ব্যবসায় বাস্তুতন্ত্রের বৃদ্ধি, মহিলা ও ভদ্রলোকের জন্য স্পেস এক্স সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা, কারণ এটি 3টি জোরে
বার্তা পাঠায়। ভারতের ব্যবসায়িক বাস্তুতন্ত্রের কাছে প্রথম বার্তা হলো ভারতের মহাকাশ সেক্টরে ঐতিহাসিক সরকারি বেসরকারি অংশদারিত্ব প্রথমবারের মতো একটি বেসরকারি ভারতীয় কোম্পানি ইসরো মিশনের জন্য স্যাটেলাইট একত্র করেছে। এই কোম্পানিটিকে বলা হয় अनंत टेक्नोलॉजीज, যা পাঠাই ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে একটি স্পষ্ট বার্তা যে ভারত এখন মহাকাশে ব্যক্তিগত ব্যবসার জন্য উন্মুক্ত। দ্বিতীয় বার্তাটি ভারতের মহাকাশ উদ্যোক্তাদের জন্য। আপনি কি জানেন যে ভারত সরকার ইতিমধ্যে 1000 CR রুপির একটি নিয়ম ঘোষণা করেছে 5 বছর ধরে মহাকাশ স্টার্টআপের জন্য তহবিল এবং এমনকি BCS ভারতের মহাকাশ খাতে বিলিয়ন ডলার ঢালাচ্ছে। কেন? এই ঘটনাগুলি ভারতের মহাকাশ স্টার্টআপগুলোর একটি বিশাল উত্থানকে ট্রিগার করেছে। 2019 সালে মাত্র 11টি স্টার্টআপ থেকে 250টি স্টার্টআপে 2024 ভারতীয় মহাকাশ খাত আগের চেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং শেষ পর্যন্ত ভারত অনেক গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান সামগ্রী আমদানি করছে। আমাদের এবং ইউরোপ থেকে এই মুহূর্তে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কার্বন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমার আমদানি করতেছে। তারা গ্যালিয়াম আমদানি করে, তাদের থেকে অ্যারোনাইট, সোলার সেল এবং তারা রাশিয়া থেকে ক্রায়োজেনিক ইঞ্জিন সামগ্রী আমদানি করে। তাই ভারত সরকারের একটি স্পষ্ট বার্তা রয়েছে যে তাদের স্বনির্ভর হতে হবে। আমরাও কিন্তু বাংলাদেশিরা স্বনির্ভর হতে চাই। তাদের এই আমদানিগুলিকে স্বদেশী প্রযুক্তির সাথে প্রতিস্থাপন করতে হবে যাতে যে কোনো স্টার্টআপ এই মিশনে সফল হলে BCS এবং গডফাদার উভয়ের সমর্থন পাবে, যা ভারতের সরকার এবং এটি তাদের শেষ স্বপ্নে নিয়ে আসে। কেন ভারতের মহাকাশ প্রোগ্রাম একটি বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয়তা, যা আপনি প্রথমত দেখতে পাচ্ছেন যে ভারতের মহাকাশ প্রযুক্তি সরাসরি এর কল্যাণের সাথে জড়িত। একটি উদাহরণ হিসেবে তারা আবহাওয়ার ধরনগুলি পর্যবেক্ষণ করে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় এবং 2019 সালে যখন ঘূর্ণিঝড় ফেনী ভারতে আঘাত হানে তখন লক্ষ লক্ষ লোক সময় মতো সরিয়ে নিতে সাহায্য করে। স্যাটেলাইট ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনার কারণে 1 মিলিয়নেরও বেশি প্রাণ বাঁচিয়েছিল। দ্বিতীয়ত স্যাটেলাইট যোগাযোগ ভারতে আর্থিক অন্তর্ভুক্তি সমর্থন করছে। এটি ভারতে 1.25 লক্ষ VSAT ATM কে সংযুক্ত করে ইন্টারনেট এবং বার্ষিক 5 বিলিয়ন ATM লেনদেনের অনুমতি দেয়। এবং শেষ পর্যন্ত স্যাটেলাইট ডাইফেন্স প্রিসিশন এগ্রিকালচার বর্ষার পূর্বাভাস দিয়ে কৃষকদের সাহায্য করে এবং এটি তাদের শস্য পরিকল্পনাকে অনুকূল করতে সাহায্য করে। এই সুবিধা 120 মিলিয়নেরও বেশি ছোট ভারতের স্কেল কৃষক, যাদের মধ্যে অনেকে বেঁচে থাকার জন্য সঠিক তথ্যের উপর নির্ভর করে। তাই স্যাটেলাইটগুলি অর্থের অপচয় নয় যে তারা জীবন রক্ষা করে এবং তারা ভারতের জনগণের জন্য এবং ইসরো প্রায় প্রতি টাকার জন্য প্রয়োজনীয় একটি ভারতের জনগণকে 2.5 রুপি ফেরত দেয়। এই মিশনের সাথে মহাকাশ খাতে ভারতের সৃষ্টির চ্যালেঞ্জ এবং অগ্রগতি, যাকে বলা হচ্ছে স্পেস মিশন। আমি শুধু আশা করি আপনি এই কেস স্টাডি থেকে মূল্যবান কিছু শিখতে পেরেছেন। যদি মূল্যবান কিছু শিখে থাকেন বলে মনে হয় তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আপনার একটি লাইক, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার কাছে আপনার মূল্যবান তথ্য যেটা আপনার প্রয়োজন সেটা আপনাকে পৌঁছে দিতে সাহায্য করবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।